কখনো কখনো কিছু সংখ্যা এতটাই বড় হয় যে তা কল্পনা করাও কঠিন হয়ে যায়, তাই না? আজ আমরা ঠিক তেমনই কিছু সংখ্যা নিয়ে কথা বলবো। আর এই সংখ্যাগুলো জড়িয়ে আছে বাংলাদেশের ব্যাংকিং খাতের এক গভীর সংকটের সঙ্গে। চলুন তাহলে শুরু করা যাক। এই যে সংখ্যাটা দেখছেন ৯২,২৬১ কোটি টাকা, ভাবা যায়। সেন্টার ফর পলিসি ডায়ালগ মানে সিপিডি বলছে গত ১৫ বছরে দেশের ব্যাংকগুলো থেকে হওয়া বড় বড় কেলেঙ্কারিতে ঠিক এই পরিমাণ টাকাই হাওয়া হয়ে গেছে। একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত বড় ধাক্কা তা তো বুঝতেই পারছেন। কিন্তু এত কিছুর পেছনে মূল কারণটা কি? আসলে পুরো সংকটের গোড়ায় রয়েছে একটা জিনিস, আর সেটা হলো খেলাপি ঋণ, ইংরেজিতে যাকে বলে নন পারফর্মিং লোন। জিনিসটা আসলে খুব সহজ। ধরুন ব্যাংক কাউকে টাকা ধার দিল, কিন্তু সেই টাকা আর ফেরত আসার কোনো আশাই নেই। এটাই খেলাপি ঋণ। আর যখন এই রকম ঋণের পরিমাণ বাড়তে থাকে, তখন তো পুরো ব্যাংকিং সিস্টেমটাই নড়বড়ে হয়ে যায়, তাই না? তো চলুন এক নজরে দেখে আসি গত এক দশকে এমন কি বড় কেলেঙ্কারি ঘটল যা আমাদের আজকের এই পর্যায়ে নিয়ে আসলো। শুরুতেই বলতে হয় হলমার্ক কেলেঙ্কারির কথা। সম্ভবত এটা সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর একটা। কি হয়েছিল? সোনালী ব্যাংকের একটা শাখা থেকে স্রেফ ভুয়া কাগজপত্র দেখিয়ে ঋণের নামে তুলে নেওয়া হয় প্রায় ৩,৫০০ কোটি টাকা। পুরো দেশ জুড়ে তখন তোলপাড়। আর সবচেয়ে দুশ্চিন্তার বিষয় কি জানেন? এতগুলো বছর পরেও সেই টাকার প্রায় পুরোটাই কিন্তু ফেরত আসেনি। এরপর আছে বেসিক ব্যাংক। এখানেও গল্পটা প্রায় একই, শুধু টাকার অঙ্কটা আরও বড়, ৪,৫০০ কোটি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, ব্যাংকের তখনকার চেয়ারম্যানের বিরুদ্ধে একেবারে সরাসরি দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থাই নেওয়া হলো না। ফলাফল, ব্যাংক আজও সেই টাকা উদ্ধার করতে পারেনি। এটা তো এক কথায় বিচারহীনতার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হয়ে রইল। আচ্ছা, এই যে লুটপাট, এটা কি শুধু একটা ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ ছিল? না, বিসমিল্লাহ গ্রুপের ঘটনাটা দেখলে বোঝা যায় এটা ছিল একটা নেটওয়ার্কের মতো। জনতা, প্রাইম, যমুনা এরকম বেশ কয়েকটা বড় ব্যাংক থেকে এই গ্রুপটা প্রায় ১,২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। মানে বোঝাই যাচ্ছে পুরো সিস্টেমের মধ্যেই একটা সমন্বিত জালিয়াতি চলছিল। তবে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল জনতা ব্যাংকে। অ্যাননটেক্স আর ক্রিসেন্ট গ্রুপ, এই দুটো প্রতিষ্ঠান মিলে ৮,০০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিল, যার পুরোটাই অনিয়ম। ভাবুন একবার, এত বিশাল অঙ্কের টাকা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একেবারে শেকড় ধরে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর তালিকাটা কিন্তু এখানেই শেষ না। ফার্মার্স ব্যাংক তো গ্রাহকের টাকা ফেরতই দিতে পারছিল না, শেষে নাম পাল্টে হয়ে গেল পদ্মা ব্যাংক। ওদিকে ইউনিয়ন ব্যাংকে বেনামি ঋণের ছড়াছড়ি, এমনকি কয়েকটা ব্যাংকের মালিকানাও জোর করে বদলে দেওয়া হয়েছে। মানে একটার পর একটা ধাক্কা লেগেই ছিল। এত কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতেই থাকে। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এত বড় লুটপাট আসলে কিভাবে সম্ভব হলো? এর পেছনে আসল কারণটা কি? চলুন এবার একটু ভেতরের কারণগুলো খোঁজার চেষ্টা করি। কেন বা কিভাবে এই কেলেঙ্কারিগুলোর সুযোগ তৈরি হলো? এখানে একটা বেশ ইন্টারেস্টিং কথা বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। তার মতে, কোনো রাজনীতিবিদ দুর্নীতি করতে পারে না সরকারি কর্মকর্তার সহযোগিতা ছাড়া। তারা একা এটা করতে পারে না। কথাটা কিন্তু অনেক গভীর। এটা সরাসরি সিস্টেমের ভেতরে যোগ সাজেশের দিকেই আঙুল তুলছে। তিনি বিষয়টাকে আরও একটু খুলে বলেছেন। একসময় নাকি রাজনীতিবিদদের সাথে প্রধানমন্ত্রীদের সরাসরি যোগাযোগটা কমে আসে, আর সরকার হয়ে পড়ে অনেকটাই আমলা নির্ভর। বিশেষ করে কোভিডের পর থেকে মন্ত্রীরা তাদের উদ্বেগের কথাগুলো সরাসরি জানানোর সুযোগ পেতেন না। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে কেউ কেউ। ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে গিয়ে পুরো জবাবদিহিতার সিস্টেমটাকেই দুর্বল করে দিয়েছে। বেশ, কারণ তো বোঝা গেল, কিন্তু এই যে এত বড় অনিয়ম, এত দুর্নীতি, এর ফলটাচি হল দেশের অর্থনীতির উপর এর প্রভাবটা ঠিক কতটা পড়ল? এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। খেলাপি ঋণের হার একটা সময় প্রায় দ্বিগুণ হয়ে ৩৬% ছাড়িয়ে গিয়েছিল। পরে কিছুটা কমতে দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন এটা কিন্তু ঋণ আদায়ের জন্য কমেনি, বরং বিশেষ ছাড় দিয়ে খেলাপি ঋণ নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। সোজা কথায় সমস্যাটা কমেনি, শুধু কাগজপত্রে কমানো দেখানো হয়েছে। এর প্রভাবটা কিন্তু মারাত্মক। আর এটা একমুখী না, বহুমুখী। প্রথমত, যে ব্যাংকগুলো ডুবতে বসেছে সেগুলোকে বাঁচাতে জনগণের করের টাকা ঢালতে হচ্ছে, মানে আমাদের টাকাতেই ওদের ঘাটতি মেটানো হচ্ছে। দ্বিতীয়ত, যারা আসলেই ভালো উদ্যোক্তা, ব্যবসা করতে চান, তারা ঋণ পাচ্ছেন না। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে আন্তর্জাতিক বাণিজ্যে। বিদেশি ব্যাংকগুলো যখন আমাদের ব্যাংকগুলোর উপর আস্থা হারিয়ে ফেলে, তখন তারা আমাদের দেয়া ঋণপত্র বা এলসি নিতে চায় না। আর এলসি ছাড়া তো আমদানি রপ্তানি প্রায় অচল। ভাবুন কি সাংঘাতিক অবস্থা।
আচ্ছা, এই যে একটা দুষ্টচক্র তৈরি হয়েছে, এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? বিশেষজ্ঞরা কি বলছেন, চলুন একটু সমাধানের দিকে তাকানো যাক। এই বিষয়ে সিপিডি কিন্তু একটা পরিষ্কার পথের কথা বলেছে। তাদের মতে সবার আগে একটা স্বাধীন আর নিরপেক্ষ ব্যাংকিং কমিশন বানাতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো এই সংস্কার রাজনৈতিকভাবে করা, কারণ এটা করতে গেলে স্বার্থান্বেষী মহল যে বাধা দেবে তা নিশ্চিত। এমনকি যে ব্যাংকগুলো একেবারে ধ্বংসের মুখে, সেগুলোকে টাকা না দিয়ে বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু দিন শেষে সব আলোচনায় এসে একটাই প্রশ্নে আটকে যায়, যে সমস্যাগুলোর গোড়াতেই রয়েছে রাজনৈতিক প্রভাব বা দুর্বলতা, সেই সিস্টেমের ভেতরে থেকেই কি এই কঠিন সংস্কারগুলো করার মতো রাজনৈতিক সদিচ্ছা পাওয়া যাবে? এই উত্তরটা হয়তো সময় বলে দেবে।